নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আপনারা ধারাবাহিকভাবে শুনছেন পায়ের তলায় সরষে, এই অসাধারণ ভ্রমণ কাহিনীটির প্রতিটি পর্ব। বিখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায় তার জীবনে যত ভ্রমণ করেছেন তার সমস্ত ডালি সাজিয়ে নিয়ে এই পায়ের তলায় সরষে ভ্রমণ সমগ্রটি। আজ পায়ের তলায় সরষে 1 নম্বর খণ্ড থেকে 25 নম্বর গল্পটি আপনাদের পড়ে শোনাচ্ছি। খুব কাছে, অনেক দূরে একটা সময় ছিল যখন মাইলগুলো ছিল দারুণ লম্বা লম্বা। এখনকার কিলোমিটারের অন্তত 5-6 গুণ তো হবেই। 20-25 মাইল দূরত্ব তো বিরাট ধু ধু করা ব্যাপার। এই তো কলকাতা থেকে যশোর এখনকার হিসেবে মাত্র 100 মাইল। যে কোনো গাড়িতেই বড়জোর 4-5 ঘন্টা লাগবে। আর এক সময় কলকাতা থেকে সকালে বেরিয়ে যশোরে পৌঁছতো মাঝ রাত্রিরে। সেখান থেকে স্টিমারে ফরিদপুরে আমাদের গ্রামে পৌঁছতে আরো একদিন প্রায়। আমাদের বাড়ি থেকে মামাদের বাড়ি ছিল 50-60 মাইল দূরে। বছরে 2 বারের বেশি সেখানে যাওয়া যেত না। ওই 50-60 মাইল পথ পার হতে লাগতো পাক্কা 1.5 দিন, সেটা অবশ্য নৌকো পথে। আর মুঙ্গের, ভাগলপুর এসব তো ছিল বহু দূরের দেশ, সেই পশ্চিমে। মিরাট, দেরাদুনের সঙ্গে বিশেষ তফাৎ নেই। সেখানে যারা আসে তারা নির্বাসনেই আসে, কচ্ছিৎ তারা ফিরেও আসে। সেই রকমই একবার শুনলুম আমাদের ভাগলপুরের মাসিমা এবার পুজোতে আসছেন। আমার এই মাসিমার মুখও আমার ভালো মনে নেই। অনেক ছেলেবেলায় একে দেখেছি। অবশ্য অন্যান্য মামা, মাসি ও মায়ের কাছে এর গল্প শুনি প্রায়ই। ভাগলপুরে আমার 2জন মাস্তুতো ভাইও জন্মে গেছে এর মধ্যে। তাদের একেবারেই চিনি না, শুধু নাম জানি। আমাদের মামা বাড়ির পুজোয় লোক আসতো অনেক। দাদু শ্রেণী এবং মামা শ্রেণীর অনেকেই চাকরি করতেন প্রবাসে। কেউ রেলে, কেউ কলকাতার বিশ্ববিদ্যালয়ে, কেউ সাহেব কোম্পানিতে। পুজোর সময় সবার দেশের বাড়িতে আসা যায়। কিন্তু বিবাহিতা মাসিমা যারা দূরে চলে গেছেন তাদের আর দেখতে পেতুম না বিশেষ। তার মধ্যে সেই সুদূর ভাগলপুর থেকে আমার নতুন 2টি ভাই সমেত এক মাসি আসছেন শুনেই বেশ একটা চনমনে আনন্দ হতে লাগলো। সেই বয়সে তখন বিস্মিত হবার জন্য মন উন্মুখ হয়ে থাকে। বাস, ট্রেন, স্টিমার ও নৌকো চেপে আসতে হবে ওদের। 3-4 দিন তো লাগবেই। গরু আর শরৎচন্দ্র এই 2টি ব্যাপারেই শুধু ভাগলপুর আমাদের কাছে পরিচিত। আমাদের ধারণা বেলুনের মতন বাঁটওয়ালা প্রচুর গরু সেখানে ঘুরে বেড়ায়। রাস্তার পাশের নর্দমাতে প্রচুর দুধ গড়িয়ে যায়। আর শরৎচন্দ্র ওরফে শ্রীকান্তের বন্ধু ইন্দ্রনাথ যেমন দুর্দান্ত একজন মানুষ, ওরকমই দুর্দান্ত মানুষ ওখানে থাকে। মাঝে মাঝে আমার সন্দেহ হতো আমাদের এখানে আকাশ যেমন নীল, ভাগলপুরেও কি সেই রকম? সবাই যে বলে পশ্চিমের দেশগুলো খুব শুকনো খটখটে। প্রবল বর্ষায় নদী, নালা, পুকুর, বিল সব অতিরিক্ত উচ্ছল। এরই মধ্যে মাঝে মাঝে নৌকো উল্টে যাবার খবর আসে। বর্ষাকাল শেষ হয়ে গেলেও প্রায়ই চোরা ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে। নৌকো দুর্ঘটনার কথা শুনে বাড়ির সবাই ভয়ে কাঁটা। ভাগলপুরের মাসিরা আসবার পথে যদি দৈবাৎ এরকম কিছু হয়, অন্য কারোর সম্পর্কে এ ভয় নেই। নৌকো উল্টোলে কিছু জিনিসপত্র নষ্ট হবে বড়জোর, প্রাণের কোনো ভয় নেই।
আমরা তো ইচ্ছে করে কতবার ডিঙি নৌকো উল্টেছি। ভরা বর্ষার সময় বন্ধুর বাড়িতে যেতে হলে নৌকোর জন্য বসে থাকিনি, প্যান্টুল আর গেঞ্জি খুলে বাঁ হাতে উঁচু করে ধরে ডান হাতে সাঁতরে চলে গেছি। কিন্তু ভাগলপুরের মাস্তুতো ভাইয়েরা তো সাঁতার জানে না। ভাগলপুরের মেসো সারা জীবনই কাটিয়েছেন ওই দেশে। তিনি নাকি জলকে খুব ভয় পান। সেই জন্য এখানকার 3খানা নৌকো পাঠানো হলো ওদের আনবার জন্য। মাইল 7 দূরে স্টিমার ঘাটা। তবে 7 মাইল তো যে সে 7 মাইল নয়, তার মধ্যে অনেক হ্যাপা। নৌকো একেবারে আমাদের বাড়ির দোরগোড়ায় আনবার ব্যবস্থা আছে, যদিও বাড়ির পাশে নদী নেই। সামনের দিকে বারোয়ারি দিঘিটি বিরাট, তার একটা দিক খুলে দিলে স্থানীয় ভাষায় বলে বান কাটা, একটা মাঝারি খালের সঙ্গে সংযোগ হয়। অর্থাৎ নদী থেকে নৌকো আসবে সেই খালে, তারপর খাল থেকে পুকুরে। বাড়ি পর্যন্ত মোটরেবল রোডের মতো নৌকো পথ। সারা বাড়ির 30-40 জন পুকুর ধারে দাঁড়িয়ে অধীর অপেক্ষায় আছি। এক সময় খাল দিয়ে 3টি নৌকো ঢুকলো দিঘিতে। সবাই নিরাপদেই পৌঁছেছে। সামনের নৌকোটিতেই দাঁড়িয়ে আছেন ভাগলপুরের মেসো। ফর্সা ছিপছিপে চেহারা, মাথায় কোকড়া চুল, হিটলারি গোঁফ, চোখে সোনালি ফ্রেমের চশমা, গায়ে গিলে করা আদ্যির পাঞ্জাবি আর কোঁচানো ধুতি, কাঁধের ওপর পাট করা শাল। কেন জানি না শরৎচন্দ্রের লেখা নতুনদা চরিত্রটার কথা মনে পড়েছিল সেই মেসোকে প্রথম দেখে। প্রায় সেই রকম কাণ্ডই তিনি করলেন। ঘাটে নৌকো লাগবার সঙ্গে সঙ্গে তিনি অতি উৎসাহে দিলেন একটি ছোট লাফ। লাফ দিলেই যে পায়ের তলা থেকে নৌকা সরে যায় সেটা তিনি জানতেন না। সুতরাং তাল সামলাতে না পেরে ঝপাং করে পড়লেন জলে, একেবারে তীরে এসে তড়ি ডোবার মতন ব্যাপার। 30-40 জন মানুষ একই সঙ্গে ই শব্দ করে উঠল। ভাগলপুরের মেসো অবশ্য বেশ স্মার্ট ভাবে জল থেকে উঠে এসে বললেন, আরে কিছু হয়নি, তোমাদের একটু চমকে দিলাম আর কি। আমাদের ওপর আগে থেকেই নির্দেশ ছিল, অনেক দিন পর মাসি মেসো আসছেন, কথা বলার আগেই পায়ের ধুলো নিতে হবে। এখন যদিও ধুলো নেই, তবু ভাগলপুরের মেসোর ভিজে পায়ের ওপরেই ঝাঁপিয়ে পড়লুম। তিনি সস্নেহে আমার থুতনি ধরে নেড়ে দিয়ে তারপর নিজের হাতটায় চুমু খেয়ে বললেন, কেমন আছিস রে বেটা? এর আগে আমি কখনো কারুকে এরকম নিজের হাতে চুমু খেতে দেখিনি। তার চেয়েও আশ্চর্য হলুম বেটা কথাটা শুনে। আমাদের এখানে বেটা তো গালাগালের সময় বলে, তাও ছোটদের বলে না। অবশ্য ভাইপোকে অনেক সময় ভাইয়ের বেটা বলে কেউ, কিন্তু সেটা ভালো কি খারাপ অর্থে সে ব্যাপারে আমি এখনো নিশ্চিত হতে পারিনি। আমার মাসিকে প্রণাম করায় তিনি বললেন, ও মা সুকুমার, তুই এত বড় হয়ে গেছিস? অ্যাঁ? তখন পাশ থেকে আমার অন্য এক মামাতো ভাই বলল, আমার নাম সুকুমার। তখন মাসি বললেন, ও ভুল হয়েছে তো, তুই বুঝি তবে চণ্ডীচরণ? কি সুন্দর চেহারা ছিল তোর তখন। চণ্ডীচরণ নামে অবশ্য কাউকে খুঁজে পাওয়া গেল না। তারপর প্রত্যেকদিন দেখেছি আমার ভাগলপুরের মাসির নাম ভুলে যাওয়ার দুরন্ত প্রতিভা আছে। বাড়ির কোনো লোককেই উনি ঠিক নামে ডাকেন না। তবে চমৎকার মধুর স্বভাব তার। কি করে সবাইকে খুশি রাখবেন এই নিয়ে তিনি নিরন্তর ব্যস্ত। আমার মাস্তুতো ভাই দুটির সঙ্গে কিন্তু ভাব জমলো না প্রথম দিন। দুই ভাই সবসময় পাশাপাশি থাকে, খুব গম্ভীর, আমাদের দিকে আর চোখে তাকায়, কিন্তু জিজ্ঞেস করলেও
কোনো কথা সহজে উত্তর দেয় না। তবে কি ওরা আমাদের গাইয়া ভাবছে? আমরা জানি কলকাতার ছেলেরা খুব কাইডিস মার্কা হয়, কিন্তু ওরা তো ভাগলপুরের ছেলে, ওদের কি অত যোগ্যতা আছে? অবশ্য আমি লক্ষ্য করেছি ওরা সকালবেলা ঘুম থেকে উঠেই চুল আঁচড়ায়। আমাদের তো চিরুনির সঙ্গে সম্পর্ক দিনে একবারই, দুপুরে স্নানের পর, তাও একদিন বাদ যায়। একদিন বাদে বুঝতে পারলুম ওদের আসল অসুবিধেটা, ওরা ভালো বাংলাই বলতে পারে না। আমরা বলি উনি আমার মামা, ওরা বলে উনি আমার মামা হচ্ছেন। তাই শুনে সুকুমাররা ফাজলামি করতে লাগলো, ও উনি এখনো পুরোপুরি মামা হননি, তাহলে তৈরি হচ্ছেন। তাছাড়া আমরা বাঙালরা সূর্যবংশীয় কিনা, তাই কথায় কথায় চন্দ্রবিন্দু ব্যবহার করি না। এরা আবার ঘোর চন্দ্রবংশীয়। এত যে চন্দ্রবিন্দু ছিল তা আমরা জানতুম না। আমরা দাঁতকে বলি দাঁত, হাঁসকে বলি হাঁস, আর এরা দাঁত হাঁস। এমনকি ভাতকেও বলে ভাত, আর ঘিকে বলে ঘি। আমরা ভাতের সঙ্গে ঘি খাই, আর ওরা ভাতের সঙ্গে ঘি খেতেই চায় না। এদেশের ঘিতে নাকি ওদের গন্ধ লাগে। দুদিনের মধ্যেই অবশ্য এসব দূরত্ব ঘুচে যায়। পায়েসের মধ্যে কিশমিশের মতো ওরা বাড়ির এক দঙ্গল ছেলে মেয়ের মধ্যে একটু আলাদা হয়ে থাকলেও মানিয়ে যায় চমৎকার ভাবে। আমরা ওদের নিয়ে মজা করি, ওরাও আমাদের নিয়ে মজা করে। ভাগলপুরের ছেলেদের আর একটা চমৎকার গুণ আমাদের চোখে পড়ে, ওরা কখনো কোনো ব্যাপারেই বাবা মায়ের কাছে নালিশ করতে যায় না। ওরা আমাদের চেয়েও বেশি হাসতে পারে। ভাগলপুরের মাসি সম্পর্কে সবাই বলতে লাগলো, ও একদম বদলায়নি, বিয়ের আগেও যেমন ছিল এখনো তেমন। আর ভাগলপুরের মেশোকেও দেখা গেল দারুণ রোগুরে লোক। উনি লুচি আর নেবু মার্কা কথা বলেন, আর দিনে 7-8 কাপ চা খান, কিন্তু ওর কাছে অফুরন্ত গল্পের স্টক। হুশ করে কখন দিনগুলো কেটে যায় খেয়ালও থাকে না। এই পুজো পুজো বলে এতদিনের প্রতীক্ষা, হঠাৎ একদিন শুনতে পাই ঢাকে বিসর্জনের বাজনা বাজছে। কি যেন আছে এই বাজনার মধ্যে, বুকটা ধরাস ধরাস করে, একটু একটু জ্বালা করে চোখের কোণগুলো। এ তো শুধু বিসর্জন নয়, এ যে আত্মীয় বিচ্ছেদের সময়। বাইরের কোনো পৃথিবী সকলের জন্য অপেক্ষা করে বসে আছে, সবাইকে এবারে যে যার জায়গায় ফিরে যেতেই হবে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল 25 নম্বর গল্পটি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকমই গল্প শুনতে হলে এই ভিডিও নিচে যে বার আছে সেখানে ক্লিক করলে চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজে গিয়ে পেয়ে যাবেন প্লেলিস্ট। সেখানে আজ পর্যন্ত যে অজস্র গল্প আমি আপনাদের জন্য আপলোড করে রেখেছি সেগুলো শুনতে পারেন। আর পায়ের তলায় সর্ষের গল্পগুলো প্রথম থেকে শুনতে হলে পায়ের তলায় সর্ষেতে ক্লিক করলেই পেয়ে যাবেন আজ পর্যন্ত জমানো 24টি গল্প। তাহলে আসি আজকে, নমস্কার।